নমস্কার। আজকের এই মহতি কার্যক্রম প্রধানমন্ত্রী স্বনিধি এবং মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা, এই যোজনা এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হবে। আর এই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে যারা মঞ্চে আছেন, শ্রী প্রফুল্লজিৎ সিনহা, মেয়র আগরতলা কর্পোরেশন, শ্রী রঞ্জিত দাস, চেয়ারম্যান এসসি ডেভেলপমেন্ট কর্পোরেশন, শ্রী মঙ্গল দেব বর্মা, চেয়ারম্যান এসটি ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাপস মজুমদার, চেয়ারম্যান ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাহারুল ইসলাম মজুমদার, রিলিজিয়াস মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন, শ্রী কিরণ গীতে, আইএস সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট, ডক্টর সিদ্ধার্থ সিদ জয়সওয়াল, ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট, और এখানে উপস্থিত আমার সমস্ত স্বনির্ভর ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা, এই যে যোজনা কেন প্রয়োজন और কি কারণে সেই বিষয়ে আমরা অবগত হয়েছি। আমাদের রাজ্যে আরবান এরিয়াতে যে দোকানপাট রয়েছে, এতটি দোকান 44% যেটা নিজের দ্বারাই চালিত হয়, বাকি 56% দোকান এমন রয়েছে যেনারা কর্মচারীর মাধ্যমে সেই তার বাণিজ্য পরিচালনা করেন। তাতে রয়েছে 29,074 জন কর্মচারী। আর শপ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1970-তে যে নথিবদ্ধ হয়েছে তাতে রয়েছে 51,627টি দোকান। 51,627 আর 22,557, 29,074, এই সবগুলো যদি অ্যাড করি তো 80,691টি পরিবার সরাসরি বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আরবান এরিয়াতে। এছাড়াও আরো 20 থেকে 30,000 দোকানে রয়েছে যে যারা ট্রান্সপোর্টে বা ট্রেডিং বা লেবার প্রডিউসার, আরো 20 থেকে 30,000। বন্ধুরা, রাজ্যের শহর অঞ্চলে 60,369টি দোকান রয়েছে। 2019-20 সালে 51,970টি ট্রেড লাইসেন্স ইস্যু হয়েছে। আগে ট্রেড লাইসেন্স যদি দেওয়া হতো তো তার মধ্যে অনেক কঠিনাই থাকতো। ভাড়াটিয়া কোনো দোকান হলে সে ট্রেড লাইসেন্স পাবে না, কারণ দোকানের মালিকানা হক ওনার কাছে নেই বা দোকানের মালিক ওনাকে লিখে দেবে না,
কারণ নেই তো না হলে দোকান নেই, বলবে এই জায়গা আমার। তার কারণে লোন হবে না, তার কারণে জিএসটি রেজিস্ট্রেশন হবে না, তার কারণে ইন্স্যুরেন্স হবে না, তার কারণে পিএম যে প্রাইম মিনিস্টারের যে ছোট দোকানের জন্য 60 বছর হয়ে গেলে 3000 টাকা করে মান্থলি পাবে, সে যোজনাও হবে না। এই সবগুলো না হওয়ার পেছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স না হওয়া। আগে কি কি লাগতো ট্রেড লাইসেন্সে? ভাড়ার চুক্তির কাগজ লাগবে, মালিকের কাছে বকেয়া নেই তার অনুশংসাপত্র লাগবে, নো ডিউ সার্টিফিকেট, সম্পত্তি করের ছাড়পত্র লাগবে। এগুলোকে এখন সমাপ্ত করে দেওয়া হয়েছে। শুধু ট্রেড লাইসেন্স আবেদনপত্র আর আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স কপি, এই দুইটিতে সীমাবদ্ধ, ট্রেড লাইসেন্স পেয়ে যাবে। সরলীকরণ করা হয়েছে যাতে স্বরোজগারী হয়ে উঠতে পারে, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যেই প্যাকেজগুলি ঘোষণা করেছেন তার মধ্যে একটা বড় অংশ আছে এমএসএমই সেক্টরে। 3 লাখ কোটি টাকা গ্যারান্টার ফ্রি লোন। ত্রিপুরার তো সমস্ত ব্যাংকদেরকে নির্দেশিত করা হয়েছে যে যাতে স্বাবলম্বন হোক, আর যেই লোনগুলো এমএসএমইর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি নির্ধারিত করেছেন, স্কিম দিয়েছেন বা রাজ্য সরকার স্কিম দিয়েছে, তার মধ্যে কোনোভাবেই যাতে গ্যারান্টার চাওয়া না হয়, এবং সঙ্গে সঙ্গে এমপ্লয়িজ, গভর্নমেন্ট এমপ্লয়ি গ্যারান্টার লাগবে, আবার ব্যাংক গ্যারান্টিও দিতে হবে, যাতে কোনোভাবে না হয় তার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে ব্যাংকগুলোকে। বন্ধুরা, তাতে রেজাল্ট কি আসে? 2017-18-তে যে ট্রেড লাইসেন্স থেকে রাজস্ব আদায় হয়েছিল শহর অঞ্চলে 2,49 লক্ষ টাকা। 2018-19 2,72 লক্ষ টাকা। 2019-20 3,08 লক্ষ টাকা। এগুলো প্রমাণিত করে যে ট্রেড লাইসেন্সের সরলীকরণের কারণে ধীরে ধীরে সরকারের ট্যাক্স বেশি আসছে, কারণ দোকানিরা ট্রেড লাইসেন্স দিচ্ছে, লোন পাচ্ছে, কাজ করবে। আর আরো সরলীকরণ করে দেওয়া হয়েছে। আজকের যে স্কিম লঞ্চ হয়েছে তার মধ্যে আরো বেশি সরলীকরণ করে দেওয়া হয়েছে। মাত্র 2টি পেপার জমা করবে, ট্রেড লাইসেন্স হয়ে যাবে। কেউ কল্পনা করেছিল ত্রিপুরাতে? কোন ব্যক্তি আছে হলঘরের মধ্যে কেউ কল্পনা করেছিল যে এভাবে ট্রেড লাইসেন্স হতে পারে ত্রিপুরাতে? সবাইকে বলা হতো ব্যবসা করে নাও, লোন নিয়ে নাও, এগিয়ে যাও, বড় বড় বাণী বুলি ভাষণ। কিন্তু এগিয়ে কিভাবে যাবে তার রাস্তা তৈরি করা, পলিসি তৈরি করা, তাকে স্বনির্ভর করার জন্য তার হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে সরকারের কাজ। তাকে বলে গভর্নেন্স, তাকে বলে পলিসি, ও তাকে বলে ইমপ্লিমেন্টেশন উইথ পজিটিভ সেন্স। আজকে ত্রিপুরা পরিবর্তন হয়েছে, এগুলো করছে ত্রিপুরা। কিন্তু কোন কোন জায়গায় দেখি আমি এখনো কিছু কিছু নেগেটিভিটি রয়েছে। আমি নিবেদন করব যে ত্রিপুরাকে কোনোদিনও কোনো নেগেটিভিটির মাধ্যমে প্রচার না করা। সবাইকে বলা তুমিও একদিন বড় বিজনেসম্যান হবে। ত্রিপুরার পজিটিভিটির ভাইব্রেশন কিভাবে আসতে পারে সেই বিষয়ে প্রত্যেককে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া আর অন্যকে সাহায্য করা। কিছুদিন আগে এক দৈনিক ইংলিশ পত্রিকাতে এক মহান ডাটা পেশ করে দিয়েছে। আমি বলবো একটু পড়াশোনা করে তারপর ডেটা পেশ করুন।
কিন্তু কোন সনের ডেটা দিচ্ছেন সেটা লেখা দরকার। আমরা সেন্সাস যদি দেখি তো 2011-তে সেন্সাস হয়েছে, তো ওই হিসাবে আমাদের কাছে রেকর্ড রয়েছে। তো 2011-র কোনো ডেটা আমি পেশ করে দিই, তো তার মধ্যে আমি দেখেছি আয়ুষ্মান ভারত যোজনা 2011 সেন্সাস অনুসারে করা হয়েছিল ত্রিপুরাতে 20.5 লক্ষ লোকের আয়ুষ্মান কার্ড পাওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু যখন আয়ুষ্মান ভারত যোজনা আমি চালু করেছি ত্রিপুরা রাজ্যে বড় হারে, যে কোনো ব্লকে 100% হয়ে গেছে, কিন্তু তার মধ্যে এতজন নেই। কারণ 2011 থেকে আজকে 2020 কত বছর হলো, কেউ হয়তো বা ব্যাঙ্গালোর চলে গেছে, কেউ হয়তো বা সাবরুম থেকে উদয়পুর চলে এসছে, কারোর হয়তো মৃত্যু হয়ে গেছে। তো দেখা যাচ্ছে 20,56,000 ই কার্ড যে আয়ুষ্মান ভারতের হবে, তার মধ্যে 15 লাখ হলেই 100% হয়ে যাচ্ছে, বাকি লোক নেই। কারণ কি 2011 সেন্সাস, তার জন্য হচ্ছে ডেটা মিলছে না। তো সেগুলোকে খুলে বলা, আমি এই কার্যক্রমের মাধ্যমে বলবো, কমসে কম আমার সামনে কোনো ডাটা পেশ করার সময় একটু চোখ বুলিয়ে নেওয়া, বলে মুখ্যমন্ত্রী তো দেখবে, और ত্রিপুরাকে বদনাম না করা। তার মধ্যে কি দিয়েছে, ত্রিপুরা আনএমপ্লয়মেন্ট রেটে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, 22%-এর উপরে আনএমপ্লয়মেন্ট ত্রিপুরাতে। কোভিড ডাটা কোথা থেকে পেয়েছে, কিভাবে এসেছে, কিছু নেই। ত্রিপুরাকে ভাই বলুন তো, এই ডাটা যদি বাইরে যায় কারোর কাছে, আচ্ছা ত্রিপুরা এখনো গরিব, আনএমপ্লয়মেন্টে 22%-এর উপরে। রাত দিন আপনারা পরিশ্রম করে আপনাদের স্বনির্ভরতার কারণে ত্রিপুরা এক জায়গায় পৌঁছে গেছে, কিন্তু সেটাও সঠিকভাবে তথ্য প্রকাশ করতে পারে না। ত্রিপুরাতে যে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্টের মান্যতা প্রাপ্ত, 2016-তে মাননীয় প্রধানমন্ত্রী সেটা চালু করেছেন। ত্রিপুরাতে আজকের দিনে 2019-এর জুন পর্যন্ত ত্রিপুরাতে যে টোটাল আনএমপ্লয়মেন্টের রেজিস্ট্রেশন রয়েছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে, সেটা হচ্ছে 1,73,511। 1,73,511। আর তার যদি পার্সেন্টেজে আনি পপুলেশনের হিসাবে, তো 5%, অনলি 5% বেরোজগার পপুলেশনের পার্সেন্টেজে যদি আনি, টোটাল পপুলেশন ত্রিপুরা নিয়ে। আর যদি বেসড অন এনএসও, মানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যালস অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সেন্ট্রাল গভর্নমেন্টের অথরাইজড এজেন্সি, সেটার লেটেস্ট ডাটা যদি হয়, তাতেও সেটার ডাটা কিভাবে প্রস্তুত করা হয়, আমরা টোটাল পপুলেশনকে দিয়ে পার্সেন্টেজ করলে 5% হয়। আর যে এনএসও যে ডেটা নেয়, সেটা 15 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের। কারণ কি 15 বছরের নিচে তাদেরকে গোনা হয় না, কারণ এরা শিশু, ছোট। তার জন্য 15 বছরের ঊর্ধ্বে যদি নিয়ে আমরা ডাটা প্রস্তুত করি, তো ত্রিপুরা 6.8% আনএমপ্লয়মেন্ট রেট, 6.8%। আর ভারতবর্ষের রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে 36টি যে রয়েছে প্রদেশ, তার মধ্যে ত্রিপুরার স্থান 17 নম্বরে আছে, 17। মানে ডাটা পেশ করে দিয়েছে কি 22%-এর উপরে। আর তারপর ত্রিপুরার স্থান আনএমপ্লয়মেন্ট রেটে দ্বিতীয়, ত্রিপুরা 17 স্থানে রয়েছে। मेरे हाथ जोड़ के प्रणाम आप लोगों को, ऐसे डाटा, এমন ডাটা প্রস্তুত না করা, তাতে ত্রিপুরার বদনামই হয়।
ত্রিপুরা কোথায় চলে গেছে? একসময় 7.5 লাখ আনএমপ্লয়মেন্ট ছিল, সরকারি ডেটা। আজকে ত্রিপুরা চলে এসছে 1,73,000-এর কাছাকাছি 2019-এর জুন পর্যন্ত। এগুলো প্রমাণিত করে ত্রিপুরাতে স্বনির্ভর ব্যক্তি তৈরি হয়েছে। সরকার যেটা চাকরি দিচ্ছে বাকরি দিচ্ছে আলাদা বিষয়, ইন্ডাস্ট্রি দপ্তর যখন ইনসেন্টিভ দেয় তখন প্রমাণিত হয় লেটেস্ট যে ইনসেন্টিভ সেটা 30 কোটি টাকা, একসময় সেটা 8 কোটি টাকা হতো। এগুলো প্রমাণিত করে। বন্ধুরা, জিএসটিতে নিবন্ধীকৃত রাজ্যের মোট দোকান 28,355 জিএসটি নিবন্ধীকরণ হয়েছে। তার মধ্যে 20 লক্ষ টাকার উপর টার্নওভার এমন রয়েছে 9,956। 20 থেকে 50 লক্ষ টাকা টার্নওভার 1,432। 50 লক্ষ থেকে 1 কোটি টাকা টার্নওভার 920। 1 কোটি টাকার উপর টার্নওভার 2,057। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের সামনে প্রস্তুত করব, ঐতিহাসিক। কেউ কল্পনা করেনি এত তাড়াতাড়ি সেটা সাকার হয়ে যাবে। আগামী 14ই জুলাই হলদিয়া বন্দর থেকে ছোট জাহাজ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা নিয়ে আসছে। টাটা কোম্পানির টিএমটি বার নিয়ে ত্রিপুরাতে আসছে। 14 জুলাই রওনা হবে, 18 জুলাই সোনামুড়াতে জেটিতে পৌঁছে যাবে। ত্রিপুরার মানুষের দিন ফিরে চলে আসছে। এই করোনার মধ্যে, এই ডিজাস্টার ক্রাইসিসের মধ্যে ত্রিপুরাতে হলদিয়া থেকে লোন নিয়েছে। বন্ধুরা, জীবনে একটা মন্ত্র, প্রত্যেক ব্যক্তিকে প্রতিষ্ঠিত ব্যক্তি করতে পারে। দৃঢ় বিশ্বাস, ওভার স্মার্ট নয়, অতি চালাক নয়, দৃঢ় বিশ্বাস যে কোনো ব্যক্তিকে তার জীবনে তার ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি প্রমাণিত করে দেবে। আর এই দৃঢ় বিশ্বাসকে বিভ্রান্ত করার জন্য সমাজে কিছু জীব রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাবাসীকে সাহায্য করবে, আর সেই দৃঢ় বিশ্বাস 18 তারিখ প্রমাণিত হবে। আমার প্রত্যেকটি ব্যক্তি আজকে বিভিন্ন সুযোগ সুবিধার লোন, ইন্স্যুরেন্স পেয়েছেন। ত্রিপুরা সরকার 4 কোটি টাকা সরকার দিচ্ছে গভর্নমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে। 1,000 টাকা পর্যন্ত কিস্তি যে কোনো দোকানি, সে টাকা রাজ্য সরকার মুক্ত দেবে প্রথম কিস্তি, তারপরগুলো আপনি দিন, কিন্তু প্রথম কিস্তি রাজ্য সরকার দিয়ে আপনাকে শুরুবাত করে দেবে। 4 কোটি টাকা দেবে ইন্স্যুরেন্স বাবদ।
আর তাতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আগ্রহ প্রকাশ করেছে, স্টল লাগিয়ে দিয়েছে, কারণ এরা বুঝে গেছে 4 কোটি টাকা তো পাবোই পাবো গভর্নমেন্ট থেকে। প্রথম কিস্তি তো গভর্নমেন্ট দেবেই দেবে, আর না হলে কোনো ছোট দোকানি সে দোকান 4 দিন বন্ধ রেখে ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে যেতে হয়, বলে স্যার আমার একটা ইন্স্যুরেন্স করে দেন না, বলে একটু বউ, সকালে না বিকালে, তারপর আবার নেতা নেত্রীর ফোন লাগবে, কত কিছু। আজকে ইন্স্যুরেন্স কোম্পানি দৌড়ে আপনার কাছে যাবে, কারণ কি সে ডাইরেক্ট সরকারের কাছ থেকে একটা টাকা পেয়ে যাবে, সে আপনার দৌড়াবে আপনার কাছে, বলে আমার কাছ থেকে ইন্স্যুরেন্স করে নেন, ফর্ম ফিল আপ করে আপনার কাছ থেকে শুধু সিগনেচার নেবে। কেউ কল্পনা করেছিল? কোন দোকানি আছে যে কল্পনা করেছিল যে সরকার ইন্স্যুরেন্স করে দেবে? ত্রিপুরা রাজ্যের কোন প্রান্তে কাউর কল্পনাও ছিল না। কল্পনা করতে শিখেছে, নতুন কিছু করতে চাইছে, ত্রিপুরা মডেল ত্রিপুরার দিকে যাচ্ছে, তো মাঝে মাঝে বিভ্রান্তিকর ডাটা পেশ করে দেবে। আমি বিনম্রভাবে নিবেদন করব, ত্রিপুরাকে বদনামি হয় এমন কোন ডাটা পেশ করবেন না, তো मैं जिंदा हूं। দশ আর মাটির নিচে থেকেও ডাটা বের করে নেব, কারণ আজকে স্যাটেলাইটের জামানা, ইন্টারনেটের জামানা, বিভ্রান্ত করে রাজনীতি করার জামানা সমাপ্ত হয়ে গেছে। তার জন্য ওনারাও সমাপ্ত হয়ে যাচ্ছেন, কারণ ওই দোকান আর এখন চলে না। এখন তো দোকান জিএসটি রেজিস্ট্রেশন হয়ে যায়, এখন ইন্স্যুরেন্স হয়ে যায়, কারোর কাছে যাওয়ার দরকার নেই। দোকানে যদি আগুন লাগে তো আপনি ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেম, কত টাকা, যদি 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করে দেন তো আপনার কাছে 5 লাখ টাকা চলে আসবে। আপনাকে এসডিএম এর দিকে তাকানোর দরকার নেই, স্যার কবে আর টাকা দেবে, থাল বাটি কিনে দেবে। ও জামানা ত্রিপুরা থেকে মুছে যাচ্ছে। আপনি স্বনির্ভর, নিজের পায়ে দাঁড়িয়ে যান। সরকার আপনাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কি কি ইনিশিয়েটিভ নিতে হয়, কোথায় আপনাকে সাহায্য করতে হয়, সে ব্যবস্থা তৈরি করছে। এবার কল্পনা করে দেখুন, এখন তো আরবান এরিয়াতে হচ্ছে, রুরাল এরিয়াতেও সার্ভে হচ্ছে, গ্রামীণ এরিয়াতে 1 থেকে 1.5 লাখ দোকানে লোন পাবে, সাবসিডাইজড লোন, ফ্রি ইন্স্যুরেন্স পাবে, জিএসটি রেজিস্ট্রেশন হবে, 7 বছরের পর 3,000 টাকা করে পরিবারের কাছে তার অ্যাকাউন্টে আসবে। তার যদি মৃত্যু হয়ে যায়, তার বিধবা পত্নী, তার কাছে 1,500 টাকা করে আসবে। একবার কল্পনা করে দেখুন যে 1 থেকে 1.5 লাখ দোকানি মানে একটা দোকানদার আছে, তার সঙ্গে কমসে কম 4-5টা লোক তো তার পরিবারে থাকে। যদি 1 লাখ দোকানিকে আমি টার্গেট করি, আর প্রতি পরিবারে যদি মা, বাবা, স্ত্রী আর নিজে আর একটা সন্তান যদি ধরি, 5 জনও যদি ধরি, তো 5 লাখ মানুষের রোজগারের ব্যবস্থা হতে চলছে। 5 লাখ, 1-2 লাখ নয়, 5 লাখ লোকের রোজগার এই যোজনা দেবে। আর সবচেয়ে বড়, স্বনির্ভর মানসিকতা তৈরি করবে, ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা তৈরি করবে। আগে তো ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা তৈরি হতেই দিত না, দল মানসিকতা তৈরি করে দেবে, যা বলবে তাই মানসিকতা। কিন্তু এখন আপনার দোকানটা কিভাবে আপনি সাজাবেন, কোথায় আপনি বিস্কিটের প্যাকেটগুলো রাখবেন, কোথায় আপনি সাবান রাখবেন, সেটা আপনার নিজস্ব মানসিকতার মাধ্যমে করবেন।
হয়তো বা আপনি কিছু কিছু দোকানের স্যাম্পল দেখবেন যে সুন্দর দোকান কিভাবে সাজানো হয়, বড় বড় দোকানগুলো কিভাবে হয়, কিন্তু আপনার মন মতো করতে পারবেন। স্বনির্ভর প্রকল্পের মধ্যে সেটা সবচেয়ে বেনিফিট যে আমি আমার মন মতো কাজ করতে পারবো, তার অধিকার আজকে ত্রিপুরা সরকার আপনাদেরকে দিচ্ছে। জীবনে এর চাইতে বড় আনন্দ কোনো কিছু না। ছোট্ট শিশু যখন ধীরে ধীরে বড় হয়, ছোট থাকতে আমরা হাত ধরে, এ যদি বলে এখন আমি মার্কেটে যাব, বলে নেই বাবা এখন রৌদ্র উঠছে তুমি যাইতে পারত না। কিন্তু সে যখন ধীরে 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 বড় হয়, 16, 17, 18 হয়, তখন বলবে আমি একটু বাজারে যাব। যদি বলি এখন 2টার সময় যেও না, বলে নেই আমার তো 2জন বন্ধু এসছে, আমি ছাতি দিয়ে যাব কিন্তু আমাকে যেতে হবে। তখন মা বাবা তাকে রোকে না, কারণ সে ম্যাচুরিটি এসছে, তাকে যেতে দেয়। কিন্তু যদি 8 বছরের শিশু বলে আমার বন্ধু আছে, আমার একটা 3 জনের একটা বসবো একটা জায়গা, তো মা বলবেন না যাওয়ার দরকার নেই, তুমি বসো। কিন্তু তুমি ম্যাচুর হয়ে যায়, আপনি আপ তার স্বাধীনতা দেওয়া হয়। যারা স্বরোজগারী এরা স্বাধীনভাবে কাজ করে, আর তার কারণে কোন এক ব্যক্তি 5,000 টাকা পুঁজি থেকে কোন এক সময় 5,000 কোটি টাকার মালিক হয়ে যায়। 5,000 কোটি টাকার মালিক হয়ে যায়। কোন এক ব্যক্তি 60,000 টাকা দিয়ে বিজনেস শুরু করে তো 60,000 কোটি টাকায় পৌঁছে যায়। ভারতবর্ষে রয়েছে। ওই দিন কিরণ গত বলছিল ইনফোসিসের বিষয়ে, ভারতবর্ষের 60,000 থানা পুঁজি, 60,000 টাকা পুঁজি, 30 বছরে 60,000 কোটি টাকার মালিক। এই স্বাভিমানী স্বনির্ভর ব্যক্তি হি করতে পারে। আর কোন রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত বেশি স্বনির্ভরতা বাড়বে, তত বেশি রাজ্য এগিয়ে যাবে। এবার কল্পনা করে দেখুন, আগামী কয়েকটা বছরের মধ্যে যখন সমস্ত কিছু জলপথে আমাদের আসা শুরু হয়ে যাবে, তখন দ্রব্য মূল্য যেটা ত্রিপুরাতে রয়েছে কিভাবে নিচে চলে যাবে, ডাউন হয়ে যাবে। বন্ধুরা, আমি কালকে সাউথে গিয়েছিলাম, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ঢুকেছি। আমার একটাই অনুরোধ থাকে যে রাজ্য এবং কেন্দ্র সরকার যা যা যোজনাগুলো দিয়েছে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার মতো, দল মত না দেখার জন্য, জাতি পন্থ না দেখার জন্য। আমি দেখেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা 2016-17-তে কোন ব্লকে হয়তোবা 9টা ঘর দিয়েছে। এই সরকার আসার পর 9টার জায়গায় 900টা স্যাংশন করেছে। 9টার জায়গায় 900 এতটা পরিবর্তন হয়েছে। শুধু পরিবর্তন না, আমূল পরিবর্তন হয়েছে। যদি আমি কাউকে জিজ্ঞাসা করি এমনিতে এই গভর্নমেন্ট আসার পরে কিছু পাইছেন নি, না বাবু কিচ্ছু পাইছি না, বুঝে না। কারণ তাকে জিজ্ঞাসা করার জন্য লোক নেই, মিছিলে নেওয়ার জন্য লোক নেই, বলে তুমি মিছিলে গেলে তোমাকে এটা দেবো বলার লোক নেই। কিন্তু যখন আমি জিজ্ঞাসা করি আপনার ঘরে উজ্জ্বলা যোজনার ইলেকট্রিকের লাইন এসছে কি, হ্যাঁ বাবু দিছে তো, এটা লাইট জ্বলেছে একটা। গ্যাসের সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনার গ্যাসের চুলা এসছে কি, হ্যাঁ পাইছি তো বাবু। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছেন কি, হ্যাঁ পাইছি তো। শৌচালয় পেয়েছেন কি, পেয়েছি। কেন্দ্র এবং রাজ্য সরকারের ভাতাগুলো পাচ্ছেন কি, পেয়েছি। এই করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রীজি
যে কেন্দ্রের যে ভাতাগুলো আছে তার মধ্যে 3 মাসের জন্য ডাবল করে দিয়েছেন, পেয়েছেন কি? হ্যাঁ, আইসে তো 3000 টাকা অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে 2000 টাকা করে প্রতি বছর 6000 টাকা 3 কিস্তিতে পেয়েছেন কি? পাইছি। কতজন পেয়েছে? প্রায় 2,04,000 পরিবার, কিষাণ গরিব পরিবার। তার সঙ্গে একসঙ্গে 2 কিস্তি এপ্রিলে দিয়ে দেওয়া হয়েছিল, 2 মাস অ্যাডভান্স করে। পেয়েছেন কি? পেয়েছি। যারা জুমিয়া পরিবার হার্ডকোর, তাদের অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হয়েছে, পেয়েছেন কি? পেয়েছি। 3 মাসের চাউল ফ্রি পেয়েছেন কি? যারা বিপিএল, অন্তোদয়, প্রায়োরিটি হাউস হোল্ড, পেয়েছি। ত্রিপুরা সরকার 50,000 এপিএল পরিবারকে, গরিব পরিবারকে চিহ্নিত করেছে, করে চাউল ফ্রি দিয়েছে, পেয়েছেন কি? পেয়েছি। 1000 টাকা করে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছে, পেয়েছেন কি? পেয়েছি। যারা গরিব এনএফএস আছে তাদের অ্যাকাউন্টে এপ্রিলে 500 টাকা করে 3 বার, 500 500 500 করে 3 বার আসবে, পেয়েছেন কি? পেয়েছি। যারা ফ্লাওয়ার গ্রোয়ার, ফুল চাষি, তাদের অ্যাকাউন্টে 2000 টাকা করে 1000 1000 করে 2 বার, পেয়েছেন কি? পেয়েছি। যারা স্ট্রিট ভেন্ডার, তাদের ফ্রিতে চাউল और 1000 টাকা করে অ্যাকাউন্টে, পেয়েছেন কি? পেয়েছি। যারা রিক্সা পোলার বা এই ধরনের আরো কাজ করে, ছোট ছোট কার্পেন্টার, তাদেরকে চিহ্নিত করে প্রথমে প্রায় 13,000, তারপর আরো 12,000, 1000 টাকা করে দেওয়া ফ্রি চাউল, পেয়েছেন কি? পেয়েছি। যারা 10,323 সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি সমাপ্ত হয়েছে, 14,000 থেকে 35,000 টাকা পর্যন্ত বেতন ছিল, কিন্তু রাজ্য সরকার হাইয়েস্ট বেতন 35,000 টাকা ধরে সবাইকে 35,000 টাকা করে দিয়ে দেওয়া হয়েছে। পেয়েছেন কি? পেয়েছি। কিছু কিছু লোক বলে কিছু আমি পাইছি না। মেরে কো দুঃখ হতো, আমার দুঃখ হয়। এই ছোট্ট ত্রিপুরা রাজ্য, তার মধ্যে আপনারা যাই ট্যাক্স সরকারের কাছে আসে, তার মধ্যে থেকে বের করে রাজ্য সরকার এই কাজগুলো করেছে। আমি আরো বলতে পারবো আরো কি কি করেছি, আরো কোথায় কোথায় টাকা দিয়েছি। যারা বাইরে থেকে মাইগ্রেন্ট ড্রাইভার এসছেন, তাদেরকে চিহ্নিত করে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং এর ব্যবস্থা হচ্ছে। তাদের জন্য 15,000 এক্সট্রা জব কার্ড তৈরি করা হচ্ছে মনরেগার কাজের জন্য। তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যাদের রেশন কার্ড নেই, হয়তোবা ভবঘুরে, তাদেরকে চিহ্নিত করে আরবান এরিয়াতে খাওয়ার ব্যবস্থা করেছে, প্যাকেটিং করে চাউল ডাল দেওয়া হয়েছে, পয়সা দেওয়া হয়েছে 1000 টাকা করে। যারা নিউজ পেপার হকার, গরিব, প্রায় 400-র কাছাকাছি, তাদেরকে ফ্রি চাল দেওয়া হয়েছে, 1000 টাকা করে তাদের অ্যাকাউন্টে পয়সা দেওয়া হয়েছে। যারা ইনকাম ট্যাক্স পেই ত্রিপুরাতে, মানে ধনবান ব্যক্তি, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছে। তারাও যে ট্যাক্স জমা করেছে অ্যাডভান্স, তার মধ্যে 5 লাখ টাকা অবধি যারা দিয়েছে, উপর
তাদের অ্যাকাউন্টে ফেরত এসেছে ত্রিপুরাতে 8 কোটি টাকা, 2000 কোটি টাকা, 8 কোটি টাকা। মানে ধনবান ব্যক্তি যারা কোটি টাকার মালিক, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে সাহায্য করেছে, তাদের অ্যাকাউন্টে 8 কোটি টাকা ফেরত চলে এসেছে। তো পায়নি কে? ধনবান ব্যক্তি থেকে নিয়ে অন্তদয় যার বাড়ি ঘরে নেই, তার অ্যাকাউন্টও টাকা গিয়েছে। যার অ্যাকাউন্টে নেই, আমি খুদ গিয়েছি ব্রিকফিল্ডে, গিয়ে হাতে এসডিএম হাতে ক্যাশ টাকা তুলে দেওয়া হয়েছে। আর আপনাদের সহযোগিতা কোভিড-19 মোকাবেলা ত্রিপুরা দেশের 5 রাজ্যের মধ্যে এক রাজ্য। জাগরুক ত্রিপুরা। ওই দিন একদিনের জনতার কারফিউর কথা বলেছি, লকডাউনের কথা বলেছি, আপিল করেছি, পুরা ত্রিপুরা এক সাথ হয়ে গেছে। আমার গর্ব হয় আপনাদের জন্য। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সৌভাগ্য পেয়েছি, আমাকে আপনারা সুযোগ দিয়েছেন, আমি করে যাব ত্রিপুরার জন্য। ইতিহাস থাকবে। এতদিন ত্রিপুরা 40-50টা বছর শুধু নিপীড়িত আর অবহেলিতই ছিল। আজকে ত্রিপুরার মাঠে ঘাটে এই শব্দগুলো আর নেই। আমি ইলেকশন আগে বলতাম এই শব্দগুলো আমার পছন্দ হয় না। আজকে ত্রিপুরার বাতাস থেকে শব্দগুলো বেরিয়ে গেছে। মানুষ এখন শিখেছে স্বনির্ভর, স্বরোজগার, এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রি, এমএসএমই সেক্টর, এক্সপোর্ট ইম্পোর্ট, জলপথে জাহাজ, দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট, ত্রিপুরা থেকে রাজধানী এক্সপ্রেস, ন্যাশনাল হাইওয়েতে 2000 কোটি কাজ টেন্ডার, এগুলো ওখানে মানুষের আকাশে বাতাসে শুনতে পায়। এগুলো পরিবর্তন হয়েছে, এগুলো মডেল স্টেটের উদাহরণ। ত্রিপুরার মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। আজকে মানুষ 12 ঘন্টা, 13 ঘন্টা, 18 ঘন্টা কাজ করতে চায়। অফিসে হোক আর নিজের দোকান হোক বা নিজের কারোবার হোক, প্রত্যেকে কাজ করতে চায়, খেতিতে দুগুণা ফসল করতে চায়। এবার যখন এফসিআই এর মাধ্যমে ধান কেনার জন্য সরকার সিদ্ধান্ত করেছে যে 30,000 মেট্রিক টন কিনবে, তারপরে আরো কিনবো। ধান কেনার জন্য যখন আমরা গিয়েছি, তো 10,000 মেট্রিক টন কালেকশন করতে অসুবিধা হচ্ছে। কেন? কারণ আমরা ডিক্লেয়ার করতেই যারা লোকাল ট্রেডার আছেন, ধান কিনে চাউলের ব্যবসা করেন, এনারা আগে অ্যাডভান্স দিয়ে 17 টাকা 18 টাকা দিয়ে কিনে নিয়েছে। আজকে সরকার ওই ইনিশিয়েটিভটা নেওয়ার কারণে গরিব কৃষকরা ধানের দাম পাচ্ছে। 10 টাকা 12 টাকা কিলোর ধান এখন 18 টাকা 15 পয়সা করে বিক্রি হচ্ছে। নতুন দিশা যাচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার কোনো মানুষ গরিব থাকবে না, প্রত্যেকের ঘরে রোজগার আসবে। আমি ইলেকশন আগে বলেছিলাম, ভিশন ডকুমেন্টে আছে যে ঘরে ঘরে রোজগার দেবে। কিন্তু রোজগারের ভাষাটাও এ রাজ্যে যারা দীর্ঘদিন ছিল এটাও বোঝে না। মানে রোজগার মানে মনে করে সরকারি চাকরি। তাহলে তো ওদের ভাষায় মুকেশ আম্বানি বেরোজগার ব্যক্তি, চাকরি নাই, তাদের কাছে লাইনে অফিসে লাইনে হাঁটতে হইব, জিন্দাবাদ করতে হইব, তারপরে মুকেশ আম্বানি চাকরি হইব, তারপরে বিয়া করাইতে। কি সোচ ছিল! হোম ডিপার্টমেন্ট আমার কাছে রয়েছে, একটা ডেটা আসে আমার কাছে। কোশ্চেন করেছে কোনো এমএলএ, ওটার মধ্যে ত্রিপুরাতে কৃষক কতজন মারা গেছে, সুইসাইড করছে, বেকার কতজন সুইসাইড করছে। আমি বলি বেকার এই সুইসাইড এটা তিন ধরনের ডেটা।
মরে গেছে ব্যক্তিও বেকার না পার্টির লোক এটাও দেয়, এমন সিস্টেম বানায়। হঠাৎ ওই সিস্টেম, কোন 15 বছর ছেলে সুইসাইড করেছে বা মেয়ে সুইসাইড করেছে, স্টুডেন্ট, তো তাকে দিয়ে রাখে বেকার। সে তো স্কুল গোয়িং, কলেজ গোয়িং, বেকার কিভাবে? স্টুডেন্ট, তার প্রফেশন কি? স্টাডি। তো বলে ও বেকার মারা গেছে। মানে এই ধরনের তথ্য, এই ধরনের ব্যবস্থা ত্রিপুরাতে তৈরি করা হয়েছে। এগুলো থেকে ত্রিপুরা মুক্তি পেয়েছে, আর চিরতরে মুক্তি পেয়েছে। এবার ত্রিপুরার একটাই স্বপ্ন, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে স্বনির্ভর ত্রিপুরা। আর তার জন্য আজকের স্কিম লাগবে। আগামী দিনে আরো স্কিম আসছে। আর মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাকে বলেছিলেন যে আমি ত্রিপুরাকে হীরা বানিয়ে দেব। উনি সেই দিশাতে কাজ করে দিয়েছেন, আগামী দিনও দেবেন। আর ত্রিপুরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির মধ্যে এক অগ্রণী ভূমিকা পালন করবে। কারণ এই টাউন হলের মধ্যে যারা স্বরোজগারী আমার ভাই বোনেরা রয়েছেন, এরাই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আশা করি আপনারা এই স্কিম থেকে যে যে লোন, যে যে সুযোগ সুবিধা, সেগুলো সঠিকভাবে পাবেন। অনলাইনের ব্যবস্থা হয়েছে, এখন লোন সেকশন হয়েছে, তো অনলাইনে আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ওই দিকে ত্রিপুরা চলে গেছে। আমি আশা করি এই স্কিমের লাভ প্রত্যেকটি শহর অঞ্চলে যাবে এবং গ্রামে গঞ্জে আমরা পৌঁছে দেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।